আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের লাইভ আয়োজন ল অ্যান্ড ইমিগ্রেশন অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছি আমি ব্যারিস্টার আফতাব আহমেদ। আপনারা জানেন এই অনুষ্ঠানটা আমরা সাজাই সরাসরি আপনাদের ল অ্যান্ড ইমিগ্রেশন সংক্রান্ত যে কোনো প্রয়োজনকে সামনে রেখে। যে বিষয়গুলো আপনারা আমাদের কাছে প্রশ্ন আকারে ছুড়ে দিতে চান, আমাদের টেলিভিশন স্ক্রলের নিচে যে ফোন নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন বা দেখতে পাবেন, সেই নম্বরে ফোন করে আমাদেরকে আপনাদের সমস্যার কথা জানাতে পারেন। আপনারা ইমেলও করতে পারেন, SMS এর মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আমরা অনুষ্ঠানটি লাইভ আয়োজন করে থাকি এবং এই সময়টাতে আমাদেরকে সময় দেন বিভিন্ন পেশাদার অ্যাটর্নি অ্যাট ল। আজকে আমাদেরকে সময় দিয়ে উই আর ভেরি প্রাউড টু গেট হিম হিয়ার, মিস্টার অশোক কে কর্মকার। আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য স্বাগত। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আজকে আমাদের ইমিগ্রেশন সংক্রান্ত দৈনন্দিন প্রয়োজনের একটি বিষয় দিকের উপর আলোকপাত করব, সেটি হচ্ছে অ্যাসাইলাম। আমরা জানি আমাদের কমিউনিটিতে আমাদের অনেকেরই এই সংক্রান্ত প্রয়োজনীয়তা খুব বেশি এবং এই জন্য আমাদের অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনের সংখ্যাটিও নিতান্ত কম নয় এবং এই অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমি আমাদের সম্মানিত অতিথি মিস্টার অশোক কে কর্মকারকে আপনাদের সাথে পরিচিত করিয়ে দিতে গিয়ে বলবো, উনি 2004-এ অর্থাৎ 2004 সালে নিউ ইয়র্ক বারে অ্যাডমিশন নিয়েছেন। তার আগে উনি 2003 সালে কলম্বিয়া ইউনিভার্সিটি স্কুল অফ ল থেকে LLM করেছেন এবং তারও আগে 2000 সালে মানে ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে মাস্টার্স করেছেন ফ্রম হিউম্যান রাইটস এবং ঢাকাতে উনি একজন অ্যাডভোকেট অফ বাংলাদেশ সুপ্রিম কোর্টস এবং উনি অবশ্যই LLB অনার্স এবং LLM উইথ ফার্স্ট ক্লাস ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। অশোক দা, আপনাকে আরেকবার ধন্যবাদ। অনুষ্ঠানের মূল অংশে চলে আসছি। অ্যাসাইলাম নিয়ে আলোচনা করার জন্য তো আসলে একটা ভাস্ট বিষয়, অনেক কিছুই আলোচনায় আসে। তো নিতান্তই একটি জনগুরুত্বপূর্ণ এবং এই সময়ের আলোচিত বিষয় নিয়ে আজকে আলোচনাটা করতে চাই, যেটি হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স। তো যারা ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম, তারা কি ঠিক সরাসরি অ্যাসাইলামের ডেফিনেশনের আওতায় আসে বা রিফিউজের ডেফিনেশনের আওতায় আসে? না আসলে কিভাবে আপনারা অ্যাকোমোডেট করেন, একটু যদি বুঝিয়ে বলেন। হ্যাঁ, খুব ভালো কথা বলেছেন। আসলে সরাসরি যখন অ্যাসাইলামের যে ডেফিনেশন, যে কারণে অ্যাসাইলাম করা যায়, রেস এবং পলিটিক্যাল অপিনিয়ন এবং রিলিজিয়াস, এই তিনটার সরাসরি কোনোটাই আওতায় কিন্তু পড়ে না। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে এমন কিছু ভায়োলেন্স আছে যেটা জেন্ডার স্পেসিফিক। জেন্ডার স্পেসিফিক বলতে সাধারণত ডোমেস্টিক ভায়োলেন্সটা, যেমন আপনার রেপ অথবা আপনার ডোমেস্টিক ভায়োলেন্সের ইউজুয়ালি আপনার শিকার হয়, আমাদের হিস্ট্রিক্যালি দেখা যায় যে মহিলারাই আসলে ডোমেস্টিক ভায়োলেন্সের ম্যাক্সিমাম শিকার। তো এটা আসলে উল্টোটাও হতে পারে, কিন্তু হিস্ট্রিক্যালি এটা কিন্তু মহিলাদের বিপক্ষেই থাকে। তো সে কারণে এটাকে আপনার পার্টিকুলার সোশ্যাল গ্রুপ হিসেবে পরবর্তীতে এটাকে স্থান দেওয়া হয়েছে যে এটা একটা বিষয় হতে পারে আপনার অ্যাসাইলামের জন্য। আচ্ছা, তার মানে হচ্ছে 2014 সালে যখন ইমিগ্রেশন জাজরা এই রায়টা দিলেন যে তারা একটা পার্টিকুলার সোশ্যাল গ্রুপে বিলং করে, তারপর থেকে তারা ওই সোশ্যাল গ্রুপের আওতায় আপনি এই জেন্ডার ভায়োলেন্সের যারা শিকার তাদেরকে নিয়ে আসতে চাচ্ছেন। সেক্ষেত্রে আমার প্রশ্নটা হচ্ছে যে এই ডোমেস্টিক ভায়োলেন্স বলতে কি আমরা তাহলে বুঝবো যে পরিবারের কোনো সদস্যদের দ্বারাই ভায়োলেন্সের শিকার, বা যদি যার দ্বারা আমি পারসিকিউটেড সে যদি পরিবারের বাইরের কেউ হন? আসলে ডোমেস্টিক পার্টনার হলে হবে। আসলে আমাদের ধারণা পরিবার বলতে যে হাজব্যান্ড ওয়াইফ, অবশ্যই সেটা প্রথমে আসে হাজব্যান্ড ওয়াইফই মূল। আসলে ডোমেস্টিক পার্টনার আপনার যেটা বলছেন, যেটা আপনি যদি ম্যারিড না হন কারোর সাথে, তাও যে ডোমেস্টিক পার্টনার যে ধারণা আছে যে ম্যারিড না বাট ইউ আর লিভিং টুগেদার, ইয়েস ইউ ক্যান বি পার্ট অফ দ্যাট। এক্ষেত্রে যদি আমি একটু উদাহরণ দিয়ে বলতে চাই, ধরেন বাবা বা মা যদি বাল্যবিবাহের চেষ্টা করে, তাহলে এটা কি হতে পারে? ইয়েস, তাও হতে পারে। আমাদের এখানে অনেক আছে, উদাহরণ আছে যেখানে বাল্যবিবাহের চেষ্টা করা হচ্ছে, তাকে ফোর্সড ম্যারেজ, আসলে এটা বলা যেতে পারে ফোর্সড ম্যারেজ, চাইল্ড ম্যারেজ, এগুলো সমস্তই হলো যেখানে আপনার জেন্ডার স্পেসিফিক এবং তাদের ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, তাদের অমতে বিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং ইয়েস, সেগুলো আসছে। আচ্ছা, এখানে আরও একটা বিষয় তাহলে নিশ্চয়ই আসে যে অনেক সময় হয় যে ধর্মীয় মতবাদকেও পক্ষপাতমূলক জায়গায় নিয়ে আসার চেষ্টা করা হয়। হয়তো কেউ একজন এনফোর্স করছে যে তুমি একটু আরও বেশি করে ধর্মটা এক্সট্রিমিজমের পর্যায়ে নিয়ে যাও, সেটাও কি আমি ডোমেস্টিক ভায়োলেন্সের পর্যায়ে আনতে পারি? মানে সরাসরি ধর্মান্তরিত না, আমি আমার ধর্মেই থাকবো, চর্চাটা তার মন মতো করে করতে হবে। ওকে, অবশ্যই সেটাও ঘটনা হলো যেটা যার মাধ্যমে আপনার মানসিকভাবে আপনার উপর টর্চার করা হচ্ছে, আমার যন্ত্রণা দেওয়া হচ্ছে, অ্যাবিউসিভ। যে অ্যাবিউসিভ ইট গোজ টু দ্য পয়েন্ট, যেটা এই পর্যায়ে চলে যায় যেখানে কোনোভাবেই আর থাকা সম্ভব নয়। প্রতিদিনের সামান্য ঘটনাটা অবশ্যই আমরা বলছি না, এটাকে সিস্টেম্যাটিক মিনস ইট গোজ অন অ্যান্ড অন অ্যান্ড অন। তো এমন না যে আপনার দুই একদিন একটা কথা হলো বা কারোর সাথে
সম্পর্ক আমরা অনেক সময় উচ্চবাচ্য হয়, আমাদের মধ্যে ঝগড়া হয়, সেটা না। কিন্তু এটা এমন একটা পর্যায়ে আসবে যেখানে আপনার বসবাস করা, একত্রে বসবাস করা সম্ভব না, এবং আলটিমেটলি ইট থ্রেটেন্স ইউর লাইফ। সেই এক্স্যাক্টলি। পর্যায়ে যেতে হবে, সেটাকে অবশ্যই। তাহলে এই জায়গায় কি ইউএসএ বা আমি যেই দেশে গিয়ে অ্যাসাইলামটা চাইবো তাদের এই কথাটি বলার সুযোগ থাকে কি না যে হোয়াট সর্ট অফ রিড্রেস আই অ্যাকচুয়ালি আস্ক ফ্রম মাই কান্ট্রি? আমি যখন এরকম ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হলাম, আমার দেশ কি আমাকে পারতো না আশ্রয় দিতে ওকে, বা ওই অপরাধের বিচার করতে? ইয়েস, খুব ভালো প্রশ্ন। আসলে ঘটনাটা হলো যে অবশ্যই আপনাকে দেখাতে হবে যে যে রিমেডি আপনি এখানে চাচ্ছেন, সেই রিমেডি বা সেই দেশে, যে দেশ থেকে আপনি এসেছেন সেখানে পাওয়া সম্ভব ছিল না। রাইট। শুধুমাত্র আইনটা থাকাই কিন্তু যথেষ্ট না। যে দের আর মোস্ট অফ দ্য কান্ট্রিজ দে হ্যাভ গুড লস, মোস্ট অফ দ্য, আই এম নট সেইং দ্যাট এভরিওয়ান, সবার জন্যই যে ভালো এক লটা আছে এমন না, কিন্তু অনেকটা জায়গায় অনেক যে লগুলো আছে দে আর ইন ল বুকস। ওকে। কিন্তু অ্যাপ্লিকেশন যখন হয় এবং আলটিমেটলি সোশ্যাল এবং পলিটিক্যাল যে স্ট্যাটাস, পলিটিক্যাল যে কন্ডিশন ওই দেশগুলোতে থাকে, সোশ্যাল কন্ডিশন যেগুলো থাকে, তা আলটিমেটলি সেগুলো কিন্তু ইমপ্লিমেন্টেশনে যায় না, এবং শেষ পর্যন্ত যারা ভিকটিম তারা কিন্তু কখনো বিচার পায় না। এই প্রেক্ষিতেই কিন্তু এইগুলো এসে আপনি যখন কোনো সিভিলাইজড কান্ট্রি, বিশেষ করে ইউএসএ আসবেন, তখন আপনাকে দুটো জিনিসই দেখাতে হবে যে নট অনলি দ্যাট যে আপনার এখানে ঘটনাগুলো ঘটেছে, সেকেন্ডলি আপনাকে প্রমাণ করতে হবে যে এই ঘটনার বিচার ওই দেশে করা সম্ভব না এবং পাওয়া সম্ভব না। রাইট, মানে এবং হ্যাঁ বলেন প্লিজ। বিচার করতে যদি আপনাকে চান, তাহলে সেটা আলটিমেটলি বিচার না পেতে পারেন এক, আর দ্বিতীয়ত আপনার জীবন সংশয় আছে। আপনি বিচার চাইলেও আপনি সেই বিচার পাওয়ার মানে যে বিচার পাওয়া পর্যন্ত আপনার হয়তো যে পৃথিবীতে নাও থাকতে পারে। Right. সুতরাং এই এতগুলো কম্পোনেন্ট আছে। মানে আমি নিগৃহীতও হয়েছি, পারসিকিউটেড হয়েছি এবং সেটার বিচার পাইনি বা পাবো বলে মনে করছি না, বা ততদিন পেতে পেতে হয়তো আমি লাইফ ইজ ইন ডেঞ্জার। Endangered. এই জিনিসগুলো প্রমাণ করতে পারলি Exactly. মানে এটা সম্ভব। সেক্ষেত্রে আমি যদি আরেকটু যোগ করি, আপনি বলছেন যে প্রত্যেকটি দেশে আইন আছে এবং সেই আইনের সাপেক্ষে হয়তো আমি বিচারটা পাচ্ছি না, বাট ব্যাপারটা যদি ইউএস এর মাটিতে ঘটে, যেন আমি এসেছি, হয়তো একটা মেয়ে আসছে তার হাজবেন্ডের সাথে, আসার পরে সে এখনো সিটিজেন হননি, বাট হাজবেন্ড এখানকার সিটিজেন, বাট শি ইজ দ্য ভিকটিম অফ ডোমেস্টিক ভায়োলেন্স। Exactly, yeah. এক্ষেত্রে কি? এক্ষেত্রে আছে আপনার দুটো জিনিস। যদি এরকম ঘটনা হয় যে আপনার ইউএস সিটিজেন অথবা পার্মানেন্ট রেসিডেন্ট হাজব্যান্ড আর ওয়াইফ, এখানে আমরা বলি ভাওয়া, রাইট। ভায়োলেন্স অ্যাগেনস্ট উইমেন অ্যাক্ট। নামটা শুনে হঠাৎ করে মনেই হবে যে শুধুমাত্র উইমেনদের অ্যাগেনস্টে, বাট এটা মেনদের অ্যাগেনস্টে যদি হয়, আসলে নামটা আগে আমি বলেছিলাম একটু আগে যে হিস্ট্রিক্যালি ঐতিহাসিকভাবে দেখা যায় মহিলারাই সাধারণত বেশি শিকার হন বেশি। ভায়োলেন্সের। সুতরাং যখন এই আইনটার নামকরণ করা হয়, তখন তাদেরকেই হিসেবে রেখে, তাদেরকে ধারণার মধ্যে রেখেই আইনটা করা হয়েছিল, ভায়োলেন্স অ্যাগেনস্ট উইমেন্স অ্যাক্ট। অর্থাৎ ধরে নেওয়া হয়েছে যে উইমেন্সরাই যেহেতু ম্যাক্সিমাম ভায়োলেন্সের শিকার, সুতরাং তাদেরকে এই রিমেডি দেওয়ার জন্য। সুতরাং এটা কিন্তু আসলে শুধুমাত্র উইমেনদের না। সুতরাং বিবর্তন থাকে, যেহেতু আপনি উইমেন এবং মেনের মধ্যে ডিসক্রিমিনেট করতে পারেন না, হ্যাঁ। সুতরাং কোনো মহিলার জায়গায় কোনো পুরুষ যদি নির্যাতিত হন এবং প্রমাণ করতে পারেন যে হি ওয়াজ অ্যাবিউজড বাই হিজ ওয়াইফ অর ডোমেস্টিক পার্টনার, হ্যাঁ। সেক্ষেত্রেও কিন্তু এই ডোমেস্টিক ভায়োলেন্স ভাওয়ার অ্যাক্টের আন্ডারে ওনারা কিন্তু অ্যাসাইলাম করতে পারবে। কিন্তু যখন স্ত্রী যখন এই দেশে এবং হাজবেন্ড ওই দেশে, হাজবেন্ড স্ত্রীকে নির্যাতন করছে এবং সে কারণে সে অ্যাসাইলাম কেন পাবে? সে এই দেশের সরকার কি তাকে বলবে না যে তাহলে তুমি তোমার নিজের দেশে ফেরত যাও, কারণ সে তো এখনো সিটিজেন না? আপনি আবার একটু বলবেন? মানে হাজবেন্ড এখানকার সিটিজেন, ওয়াইফ এসছে, হাজবেন্ডের সাথে জয়েন করেছে, বাট নট গট দ্য সিটিজেনশিপ ইয়েট। এই পর্যায়ে সে ভায়োলেন্সের শিকার হচ্ছে, তো তখন কি সরকার তাকে অ্যাসাইলাম দিবে নাকি তাকে বাংলাদেশে বা তার নিজের দেশে ফেরত পাঠাবে? না, যেটা বললাম দেশে ফেরত পাঠানোর প্রশ্নটা হলো আপনার এখানে যে ভাওয়া অ্যাক্টের যেটা কথা বললাম, যেটা হ্যাঁ। আপনার 360 ফর্ম যেটা পূরণ করতে হয়, সেটা হলো আসলে যারা এখন নির্যাতিত এরকমভাবে ডোমেস্টিক যে আপনার ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার এবং আপনার এদেশে বসেই, তখন এই তাকে ফেরত পাঠানোর প্রশ্ন ওঠে না, কারণ তারা এদেশে বসেই শিকার হচ্ছে। তাদের জন্য আইনটাই করা হয়েছে তাদেরকে রিড্রেস রাইট। রেমেডি দেওয়ার জন্য, যারা কিনা এদেশে ভায়োলেন্সের শিকার, তাদের অ্যাসাইলামের পর্যায়ে না, এটা ভাওয়া অ্যাক্টের আন্ডারে আপনি করতে পারবেন। হ্যাঁ, কিন্তু সে এখানে কি স্ট্যাটাসে থাকবে? অবভিয়াসলি আলটিমেটলি ওনারা এদেশে পার্মানেন্ট রেসিডেন্ট হবেন যদি প্রমাণিত হয় যে ওনার যে হাজব্যান্ড আর ওয়াইফ যিনি অ্যাবিউজ করেছেন, হ্যাঁ। অ্যাবিউজ করেছেন প্রমাণ করতে পারলে তাকে এদেশে থাকার ব্যবস্থা আছে, তার আলটিমেটলি গ্রিন কার্ড আপনি পেয়ে যাবেন। আচ্ছা, তো ডোমেস্টিক ভায়োলেন্সটা যেহেতু এখনো রিফিউজি ডেফিনিশনে অর্থাৎ ইমিগ্রেশন ন্যাশনালিটি অ্যাক্টের সেকশন 101-এ আসেনি, তো এখনো পর্যন্ত তো এটা প্রেসিডেন্স এবং সেটা ইমিগ্রেশন জাজ যারা, ইমিগ্রেশন কোর্টের জাজ যারা, তাদের দেয়া একটা রায়ের প্রেসিডেন্স, এটা উচ্চতর কোনো আদালতের রায়ও না। তো এটাকে ধরে ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য অ্যাসাইলাম করলে সেক্ষেত্রে সম্ভাবনা কতটুকু থাকে, বা এটা আসলে মানে আপনি কেমন ভাবে? দুটো আসলে আমার মনে হয় এখানে দুটো জিনিস। একটা ডোমেস্টিক ভায়োলেন্স আমরা বলছি যখন দেশের বাইরে, এই দেশের বাইরে হয়, এটা একটা জিনিস।
তখন আপনি অ্যাসাইলামের জন্য অ্যাপ্লাই করছেন। কিন্তু এই দেশের মধ্যে এসে যখন আপনি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছেন, তখন কিন্তু আপনাকে অ্যাসাইলামের জন্য দরকার হচ্ছে না, কারণ আপনি ভাওয়া একটা আন্ডারই আপনি করতে পারছেন। শুধুমাত্র আপনার অ্যাবিউজটা প্রমাণ করতে হবে যে আপনি অ্যাবিউজ হয়েছেন, পার্মানেন্ট রেসিডেন্ট অথবা সিটিজেন অথবা পার্মানেন্ট রেসিডেন্ট কোনো আপনার হাজব্যান্ড আর ওয়াইফ দ্বারা। সুতরাং দুটো জিনিস, মনে করেন একজন ওয়াইফ এখানে চলে এসেছেন যিনি তার নিজের দেশে তার হাজব্যান্ড কর্তৃক নির্যাতিত, এবং হাজব্যান্ড তার এমন একটা অবস্থায় যেখানে তার বিচার পাওয়া সম্ভব না, হাজব্যান্ড অ্যাগেন্স্ট তার মানে ফাইট করা মুশকিল, কেন ইকুয়াল বা ইভেন প্লে গ্রাউন্ড নাই যেখানে ফাইটিং। সুতরাং বাংলাদেশের কথাই যদি ধরেন, যেখানে অনেক ল আছে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখা যাবে যে অ্যাপ্লিকেশন এবং সামাজিকভাবে যে একটা মসজিদ নির্যাতিত মহিলা যিনি কিনা তার বিচার পেতে পারেন, তার কিন্তু খুব একটা সেই এনশিওর করা যাচ্ছে না। কারণ হলো যে পরিমাণ টাকা পয়সার প্রশ্ন, যদি আপনি রিড্রেস চান যে আপনার হাজব্যান্ড আপনাকে নির্যাতন করছে, তো সেখানে তার ধরতে গেলে যে আমরা বলি লিগাল এইড, সেই লিগাল এইড কিন্তু এনাফ না। তারপর সামাজিকভাবে সরকার থেকে তাদের সুবিধা, যে একটা হাজব্যান্ডের অ্যাগেনস্টে যদি আপনি ফাইট করতে চান, এই সময় যে আপনি সাস্টেইন করবেন, সেই সাস্টেইনের কোনো কিন্তু জায়গাটা নেই, সোশ্যাল সিকিউরিটি নেই। তো রিড্রেসটা কি হয়? তখন আলটিমেটলি কিন্তু মানুষ, যদিও দেখা যাবে যে আইন আছে, নারী ও শিশু নির্যাতন আইন কিন্তু রয়ে গেছে বাংলাদেশে, রাইট? বাংলাদেশে কিন্তু অনেক, আমার সেদিক থেকে অনেক বলতে গেলে অনেক কঠোর লয় রয়ে গেছে। কিন্তু অ্যাপ্লিকেশন যখন আপনি করতে যাবেন, তখন দেখা যাবে যে যেই মহিলা ওনার হাজব্যান্ডের বিরুদ্ধে লড়বেন, তার নিজের শক্তিতে লড়া কিন্তু খুব মুশকিল, আনলেস সরকার যদি এগিয়ে না আসে অথবা সোশ্যাল সিকিউরিটি এরকম না থাকে যে আমি যে হাজব্যান্ড আমাকে ভরণ পোষণ দিচ্ছে। অনেক ক্ষেত্রে তো মহিলারা নিজেরা চাকরি করেন না, করলেও সেরকম বেতনের চাকরি করেন না, হাজব্যান্ডের উপর তাদেরকে করতে হয়, নির্ভর করতে হয়। আরও আছে যেটা হলো যে সামাজিকভাবে আপনাকে কিন্তু ভালোভাবে দেখা হয় না। যখন আপনি কোনো আপনার হাজব্যান্ডের এগেন্সটে কোনো ফাইট করতে যাবেন, সামাজিকভাবে আপনি কিন্তু নিগৃহীত হবেন বিভিন্নভাবে, পরিবারের সদস্যদের দ্বারা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী কিন্তু আপনাকে একটা প্রেশার ক্রিয়েট করে। সেই প্রেশার সাস্টেইন করে আপনি কিন্তু ফাইট করার মানসিক শক্তি এবং পরবর্তীতে একসাথে ফিনান্সিয়াল যে শক্তি, দুটোই কিন্তু আপনার নেই। সে কারণে আপনি কিন্তু তখন আপনি দেশে থাকাটা কিন্তু আপনার জন্য অসম্ভব হয়ে পড়ছে। সুতরাং আপনি ওখানে বসে যতই আইন থাকুক, যতই আপনার সুবিধা থাকুক, যে আমাদের যে কঠোর ল রয়ে গেছে, সেটা কিন্তু সুবিধা আপনি পাচ্ছেন না। ধন্যবাদ মিস্টার কর্মকার। আমরা এই পর্যায়ে একটি ছোট বিরতিতে যাব, বিরতির পরে আমরা আবার আলোচনায় আসবো। প্রিয় দর্শক, আপনারা অনুষ্ঠান দেখছেন ল অ্যান্ড ইমিগ্রেশন, এটি লাইভ সম্প্রচারিত হচ্ছে। আপনাদের যাবতীয় ইমিগ্রেশন সংক্রান্ত প্রশ্ন আমাদের করতে পারেন, যদিও আজকে আমরা অনুষ্ঠানটি রান করছি আমাদের অ্যাসাইলাম বিষয়ের উপরে। এই বিষয়ে আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে স্ক্রলের নাম্বারে ফোন করে জানতে যেতে পারেন। বিরতির পরে আবার ফিরে আসছি, সঙ্গেই থাকুন। সঠিক এবং নির্ভুল ট্যাক্স ফাইলিংয়ের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কর্ণফুলী ট্যাক্স সার্ভিস ইনক। আমরা ইনকাম ট্যাক্স, সেলস ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, পার্টনারশিপ ট্যাক্স, পেরোল, ITIN নাম্বার সহ নিউ বিজনেস, কর্পোরেশন, পার্টনারশিপ, LLC এবং নন প্রফিট অর্গানাইজেশন সেট আপ করে থাকি। সেই সাথে আমরা ইমিগ্রেশন ফর্ম ফিল আপে সাহায্য এবং নোটারি করে থাকি। We are IRS enrollation and certifying acceptance agent, and we are also licensed by the IRS, and our enroll agents are America's tax experts. যোগাযোগের ঠিকানা 3720 74th Street, 2nd floor, Jackson Heights, NY 11372. Phone 718-205-6040, 718-205-6011. ইমেল করুন karnafulitax@yahoo.com. এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.karnafulitax.com. পার্কচেস্টার ফ্যামিলি ফার্মেসিতে আসুন। আমরা মেডিকেড, মেডিকেয়ার, পার্টি-জি, থার্ড পার্টি ইন্স্যুরেন্স সহ অধিকাংশ ইউনিয়ন প্লাস ও ওয়ার্কার কম্পেনসেশন গ্রহণ করে থাকি। প্রতিদিন সর্বোচ্চ কম মূল্যের নিশ্চয়তা, সিনিয়র সিটিজেনদের জন্য 10% মূল্য কম। পার্কচেস্টার ফ্যামিলি ফার্মেসি, 1445 ইউনিয়ন কোর্ট রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10462, ফোন 347-851-2688। পার্কচেস্টার ফ্যামিলি ফার্মেসি, আপনার ফার্মেসি। প্রিয় দর্শক, বিরতির পরে ফিরে আসলাম আমাদের ল অ্যান্ড ইমিগ্রেশন অনুষ্ঠানে, লাইভ সম্প্রচারিত হচ্ছে। আপনারা অ্যাসাইলামের উপরে আজকে আলোচনা শুনছেন। আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন অ্যাটর্নি অ্যাট ল মিস্টার অশোক কর্মকার। আপনাদের আরেকবার স্বাগত অনুষ্ঠানে। ধন্যবাদ। মিস্টার কর্মকার, বিরতির মাঝখানে আমরা একটি SMS পেয়েছি দর্শকের। এক দর্শক জানতে চাচ্ছিলেন যে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকা অবস্থায়
কোনো বিশেষ গুরুত্বপূর্ণ কারণে কাউকে যদি ইউএস এর বাইরে যেতে হয়, হুম হুম। উনি ক্লিয়ার করেননি উনি বাংলাদেশ যেতে চাচ্ছেন, মানে নিজের দেশে না অন্য কোথাও। সেই ক্ষেত্রে যে দুটো বিষয় আছে, অ্যাডভান্স পেরোল এবং রিফিউজি ট্রাভেল ডকুমেন্ট, কোনটি আশ্রয় নিলে বেটার এবং কোনটার কি পার্থক্যটা কি? এটা রেফিউজি ট্রাভেল ডকুমেন্টই আপনি পাওয়ার কথা, বা অ্যাডভান্স পেরোল যদি আপনি চান। ঘটনাটা হলো, প্রবলেম হলো যে আপনি যখন একটা অ্যাসাইলাম আপনার অ্যাপ্লিকেশন চলছে, তখন আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার দেশের বাইরে যাওয়াটা এতই জরুরি। সাধারণত জরুরি নির্ধারিত হয় কোনো পারিবারিক কোনো সদস্যের মৃত্যু অথবা তাদের ডেথ বেড অথবা ইমার্জেন্সি। সেই পরিবার বলতে অবশ্যই আমাদের যে পরিবার, সেটা না, তাদের মা বাবা ভাই বোন, অথবা আপনার মূলত স্বামী স্ত্রী চিলড্রেন এবং মা বাবাকে ইনক্লুড করে, ভাই বোনও আপনি হয়তো বলতে পারেন। তো এসব ক্ষেত্রে এটা জরুরি অবস্থা বিবেচনা করা হয়। সেক্ষেত্রে আদারওয়াইজ ফিরে আসার কি নিশ্চয়তা থাকে? ওকে, প্রথমত হলো যে এইগুলো যে অ্যাডভান্স পেমেন্ট বলেন অর্থাৎ রেফিউজি ট্রাভেল ডকুমেন্ট বলেন, রেফিউজি ট্রাভেল ডকুমেন্ট অবশ্য আপনাকে নিশ্চয়তা দেয়। যদি না আপনি নিজের দেশে যদি যান তাহলে এটাকে নিশ্চয়তা দেবে। নিজের দেশে গেলে নিশ্চয়তা দেবে না। দিবে না। না। ওকে। কিন্তু আপনি যদি অ্যাডভান্স পেরোল বলেন, অ্যাডভান্স পেরোল আসলে হলো এই দেশ থেকে যাওয়ার অনুমতি। ইট ডাজ নট গ্যারান্টি ইওর এন্ট্রেন্স। ওকে। সুতরাং এবং আপনাকে রিফিউজি ট্রাভেল ডকুমেন্ট দিয়েও আমি অন্য দেশে যেতে পারবো, অন্য দেশে যেতে পারবেন, ফিরে আসতে পারবো। ফিরে আসতে নিজের দেশে গেলে ফিরে আসাটা নিশ্চিত না। নিশ্চিত না। কারণ হলো আপনি প্রথমেই হলো অ্যাসাইলামের যে প্রথম পূর্ব শর্ত হলো যে দেশ থেকে আপনি এসেছেন সে দেশে আপনার জীবন বিপন্ন। রাইট। সুতরাং এটা এমন না যে আপনি ও দেশে আপনার খুব ভালো লাগছে না, যে আমি ওদের আনকমফোর্টেবল ফিল করি ও দেশে আমাকে খুব একটা, সেটা না। প্রথমত হলো আপনার জীবন বিপন্ন। না, কিন্তু আপনি যেটি বললেন যে যখন পরিবারের কেউ গুরুতরভাবে আহত বা মৃত্যুবরণ করে তাকে দেখতে যাওয়া, সেক্ষেত্রেও ফিরে আসাটা তো নিশ্চিত নয়। না, আসলে ঘটনাটা হলো একই জিনিস আপনি বলেছেন। খুব কমভাবে আপনি প্রমাণ করতে পারবেন যে কেউ যদি বলে যে আমার নিজের জীবন বিপন্ন, সেই অবস্থায় একজন যে মরণশয্যায় যেখানে গেলে আপনি তাকে বাঁচাতেও পারবেন না, কিন্তু আপনি নিজের জীবন, এই খুব অবস্থা প্রমাণ করা খুব কঠিন হবে যে ইট ওয়াজ ভেরি নেসেসারি, রাইট। যে আপনি নিজের জীবন বিপন্ন করছেন। এখন আপনার আত্মীয় যিনি অসুস্থ অথবা মৃত্যু শয্যায়, তো সে যদি দেশের বাইরে থাকে তো অবশ্যই আপনাকে এটা একটা যুক্তিসঙ্গত ঘটনা যে আপনার যেখানে নিজের জীবনের বিপদাপন্ন নয় সেখানে আপনি কাউকে দেখতে যাচ্ছেন, এবং আপনার একটা নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স যারা কিনা ফ্যামিলির অন্তর্ভুক্ত তাদেরকে। ওকে। তো দর্শক আশা করি তার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। তবে আমার একটি সাপ্লিমেন্টারি কোশ্চেন আছে, সেটি হচ্ছে যে যদি আমার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন সাকসেসফুল হওয়ার পর, গ্রিন কার্ড হওয়ার আগে, অর্থাৎ ইন বিটুইন দ্যাট 1 ইয়ার আমি ইউএস এর বাইরে যেতে চাই, ফিরে আসার নিশ্চয়তা কতটুকু? ইউএসের বাইরে আবারও আপনি আগেই বলেছিলেন যে নিজের দেশ বাদে, নিজের দেশে আপনাকে তো আগে যেটা বললাম সেটাকে প্রমাণ করতেই হবে, কিন্তু নিজের দেশের বাইরে সম্ভাবনা সমস্যা নেই কোনো, মোস্ট লাইকলি আপনি এভরিথিং উইল ফাইন। রাইট। তার মানে অ্যাসাইলি স্ট্যাটাস নিয়েও নিজের দেশে গেলে ফিরে আসা নিশ্চিত নয়। না, কারণ হলো একই কথা আগে যেটি বলেছেন। সেক্ষেত্রে গ্রিন কার্ড পাওয়ার পরে, মানে আরো 1 বছর পরে, এইবার তার এখনো যদি সে যায়, তাও কি তাকে প্রমাণ করতে হবে যে দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, না এখন যাওয়া আসাটা স্মুথ? আসলে ঘটনা হলো ইয়েস, তাকে যদি চায় এবং বিভিন্ন সময় আপনাকে করতে, প্র্যাকটিসটা হলো এমন যে আসলে যদি আপনি গ্রিন কার্ড পাওয়ার পরে সরকার বা ডিএইচএস বা এরা কোনো আর ঝামেলা করে না, কারণ হলো এটা অনেকটাই সময় পেরিয়ে গেছে। হ্যাঁ। ইউ গেট সেটেলড ওভার হিয়ার। সো আপনি যদিও দেশে গেলেন, অনেক সময় পরিস্থিতির পরিবর্তন হয়। কোনো দেশের পরিস্থিতি তো এমন না যে কনস্ট্যান্টলি একই রকম থাকে। হ্যাঁ, আমার লাইফটা চিরকালই এন্ডেঞ্জার্ড, তাও তো না। তখন ছিল, এখন হয়তো কিছুটা নেই, কিন্তু বাই দিস টাইম আপনি এক জায়গা থেকে এক জায়গায় ট্রান্সপ্লান্ট করেছেন, এখানে এসে সমাজে মিশে গেছেন, এখন আবার আপনাকে যদি ধরে পাঠিয়ে দেয় তো এটা আরেক ধরনের ইনহিউম্যান আচরণ হয়। তবে যদি না আপনার কোনো এগুলোর অর্থ হলো কোটা আপনাকে করতে হবে যে সাবজেক্ট টু, যে আপনার কোনো ক্রিমিনাল কোনো কিছু নেই, এখানে ক্রিমিনাল কোনো অ্যাক্টিভিটিস নেই। মনে করেন আপনি অ্যাসাইলাম পেয়েছেন কিন্তু আপনার ক্রিমিনাল অ্যাক্টিভিটিস আছে, পরবর্তীতে আপনি এখানে কোনো ক্রাইমের সাথে জড়িত হয়ে পড়েছেন, আপনি দেশের বাইরে গেলেন, যে কোনো জায়গা থেকে আসার চেষ্টা করলেন, তখন কিন্তু আপনাকে বাদ দিতে পারে, বলতে পারে। এটা কিন্তু যে কোনোভাবে আপনি যদি অ্যাসাইলাম নাও হয়ে যদি গ্রিন কার্ড থাকে, গ্রিন কার্ড থাকা অবস্থায় আপনি দেশের বাইরে যান এবং যদি আপনার ক্রাইম কোনো থাকে, তখন আপনাকে কিন্তু তারা ইচ্ছা করলে ডিপোর্ট করতে পারে বা তাদের এন্ট্রি না দিয়ে আপনাকে কোর্টে পাঠিয়ে দিতে পারে। আমরা একটু অ্যাসাইলামের প্রসেস সম্বন্ধে আসি। যদি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন অ্যাসাইলাম অফিসার রেফার করে দেয় ইমিগ্রেশন জাজের কাছে এবং ওখান থেকে যদি ডিনায়াল হয়, এরপরে তো রিড্রেসটা হচ্ছে সার্কিট কোর্ট। না, তার আগে হলো বিআইএ, বোর্ড অফ ইমিগ্রেশন অ্যাপিলস। হ্যাঁ, বোর্ড অফ ইমিগ্রেশন অ্যাপিলে কতদিন? বোর্ড অফ ইমিগ্রেশন অ্যাপিলসে এটা নির্ভর করে, যদি ডিটেইনড হয় কেউ, ডিটেইনড অবস্থায় এটা খুব দ্রুত ওরা আপনার যদি অ্যাফার্মেটিভ হয়,
অ্যাফার্মেটিভ হলে একটু সময় লাগে, এটা প্রায় 6 মাস থেকে 1 বছর সময় প্রায় আমাদের অভিজ্ঞতা দেখা যাচ্ছে। কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নেই যে এতদিন থাকবে, তাদের যতখানি সময়, যতটা আপনার কেস আসে, যতখানি সময় পরে তার ভিত্তিতেই হয়। এবং বোর্ড অফ ইমিগ্রেশনে যদি সে ব্যর্থ হয় তখন সে সার্কিট কোর্টে যাবে। হ্যাঁ, সার্কিট কোর্ট কি সব স্টেটেই আছে? অবশ্যই। আচ্ছা, এটা একটা স্টেটের কোর্ট, সার্কিট কোর্ট হলো আপনার ইউএস সুপ্রিম, ফেডারেল কোর্ট। ফেডারেল কোর্ট। ফেডারেল কোর্টের দ্বিতীয় ধাপ, প্রথম হলো আপনার ইউএস সুপ্রিম কোর্ট এবং তারপরের ধাপ হলো সার্কিট কোর্ট। যেমন আমাদের নিউ ইয়র্ক হলো সেকেন্ড সার্কিট কোর্টের আন্ডারে, সেরকম বিভিন্ন সার্কিট কোর্ট, ফার্স্ট সার্কিট, সেকেন্ড Right. সার্কিট, থার্ড সার্কিট এরকম আছে। তো বিভিন্ন তো সার্কিট বিভিন্ন কোর্টের state ক্ষেত্রে গুলো। কোনো নির্দিষ্ট নিয়ম তো মানে সময়সীমা তো বাধা নাই, বাট আনুমানিক কতদিন বা কত সময় লাগে? এটা এটা একই কথা, কোনো সময় নেই। তবে সার্কিট কোর্টে আমাদের বর্তমান সময়ে দেখা যাচ্ছে প্রায় 1-1.5 বছর বা কোনো সময় 2 বছর লেগে যাচ্ছে তাদের একটা কোনো সিদ্ধান্তে আসতে, বিকজ এখন সার্কিট কোর্টে অনেকটাই হলো ইমিগ্রেশন সংক্রান্ত মামলা ঝুলছে এবং ইমিগ্রেশনের খুব অ্যাটর্নি বেশি নেই আপনার সার্কিট এখন কোর্টে। অ্যাপিলের একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে যাওয়ার সময়, বোর্ড অফ ইমিগ্রেশন থেকে সার্কিট কোর্টে যাওয়ার সময় আমার কি নতুন এভিডেন্স বা নতুন ডকুমেন্টস দেখানোর সুযোগ থাকে, বা এটা কি বাধ্যতামূলক? অনেক ক্ষেত্রে তার না। পুরনো ডকুমেন্টসের উপর কি অ্যাপিল করতে দেয়? প্রথমত অ্যাপিল মানেই হলো যে আপনার যে ডকুমেন্টস, যা আপনার ডকুমেন্টস, অ্যাপিল হলো, অ্যাপিলেট কোর্ট হলো শুধুমাত্র লিগ্যাল পয়েন্টে। হ্যাঁ, আপনার ফ্যাক্ট দুটো টিয়ারই শুধুমাত্র আপনার ফ্যাক্ট নিয়ে কথা বলার স্কোপ আছে। সেটা হলো প্রথম যখন আপনি অ্যাসাইলাম অফিসে যাবেন এবং যখন আপনি কোর্টে যাবেন, এই দুটো জায়গা হলো ট্রায়াল কোর্ট। এই ট্রায়াল কোর্টে শুধু ফ্যাক্টস নিয়ে আলোচনা হবে, এরপরে কিন্তু আর ফ্যাক্টস নিয়ে আলোচনা কোনো স্কোপ নেই। তার মানে আর এভিডেন্সও দেওয়ার সুযোগ নেই। হ্যাঁ, তবে আছে, নেই একবারে না। যদি যেসব ঘটনা আপনার ঘটনা মনে করেন আপনার ট্রায়ালের পরে ঘটলো, হ্যাঁ, দ্যার ইজ সামথিং নিউ, তখন অবশ্যই আপনি সেই ঘটনাটাকে ইমিগ্রেশন অ্যাপিলেট কোর্টে আপনি দিতে পারবেন। কিন্তু যে ঘটনা মানে এভিডেন্স আপনার ওই সময় দেওয়া সম্ভব ছিল কিন্তু আপনি দেননি, যে কোনো কারণে আপনি দিতে পারেননি, আনতে পারেননি অথবা ইচ্ছে করে দেননি, এখন আপনি যদি মনে করেন যে না, আমি এখন ওই সময় দেইনি, আমি এখন দিতে চাই, নো, ইউ উইল নট বি এবল টু, তখন আপনাকে দিতে পারবেন না। পুরোটা দিতে পারবেন না। তাহলে না। এই যে পুরো সময়টা আপনি এক এক করে বললেন, বোর্ড অফ ইমিগ্রেশন, সার্কিট কোর্ট, পুরো সময়টাতে এমপ্লয়মেন্ট অথরাইজেশন ডকুমেন্ট যেটা 1 বছরের জন্য দেওয়া হয়, এটা কি প্রতিবার রিনিউ হবে প্রতি বছরে? এটা বিআইএ ডিসিশন পর্যন্ত থাকবে, তারপরে এটার কোনো সার্কিট কোর্ট হলো টোটালি ডিফারেন্ট, রাইট? সার্কিট কোর্টে কিন্তু আপনার ইমিগ্রেশন প্রসেস বিআইএ পর্যন্ত শেষ। তারপর সার্কিট কোর্ট হলে আমরা বলি জুডিশিয়াল রিভিউ। হ্যাঁ, জুডিশিয়াল রিভিউতে আপনার ওয়ার্ক পারমিট থাকবেই এমন কোনো কথা নেই, ওরা নাও দিতে পারে, ম্যাক্সিমাম সময় দেয় না। ম্যাক্সিমাম সময় দেয় না। সো বিআই এর জাজমেন্টটা পাওয়া পর্যন্তই ওয়ার্ক পারমিটটা থাকবে। এরপর যদি তার সার্কিট কোর্টে 1 বছর 2 বছর লেগেও যায়, এই সময়টা তার থাকার কথা না। তাহলে এর আগে যেই গ্রাউন্ডে তাকে ওয়ার্ক অথরাইজেশন দিল যে এই লোকটা এখানে থাকবে, সো তাকে তো কাজ করে খেতে হবে, তো ওই ক্ষেত্রে তাদের আইনটা কি বা কি চিন্তা করে তারা, কেন দেয় না? ওকে, প্রথম কথা হলো যে আপনি যে কোনো অ্যাপ্লিকেশন করলে 150 দিনের মধ্যে যদি ওরা আপনার ডিসিশন না দিতে পারে, প্রসেস শেষ না হয়, দেন ইউ ক্যান অ্যাপ্লাই ফর ওয়ার্ক অথরাইজেশন, রাইট? তো 150 দিন পরে আপনি ওয়ার্ক অথরাইজেশনের জন্য আপনি অ্যাপ্লাই করলেন, এটা আরও 1 মাস পরে 180 ডেজ মানে 180 দিন যখন শেষ হবে তখন থেকে ওরা প্রসেস করে হয়তো আরও কয়েক সপ্তাহের মধ্যে আপনি পেয়ে গেলেন। জি, আসলে ইমিগ্রেশনের অ্যাসাইলামের যে প্রসেস চলে এটা বিএএ পর্যন্ত গিয়ে শেষ হয় এজেন্সির মধ্যে, তাই না? তো এই সময়ের মধ্যে যেহেতু 150 দিনের মধ্যে শেষ হয়নি, সুতরাং আপনি কন্টিনিউ করলেন। যখন আপনার বিএএ পর্যন্ত আপনার শেষ হয়ে গেল জাজমেন্ট, বিএএ পর্যন্ত তার ডিসিশন দিয়ে দিল, তারপরে আপনার কেস ওভার আসলে। তো আপনাকে যদি বিএএ আপনাকে যদি অ্যাপ্রুভ করে তো আপনি লাকি, যদি না করে দেন ডিসমিস, ইউ আর সাপোজ টু গো ব্যাক। সেই সময় আপনি জুডিশিয়াল রিভিউতে যাচ্ছেন, তো এজেন্সির মধ্যে নাই, সুতরাং আপনি আর তাদের আইন অনুসারে আপনি আর পেতে তো পারছেন না। বিআই এর পরে যদি কেসটা সার্কিট কোর্টে নিয়ে যাওয়া না হয়, তাহলে ডিপোর্টেশনের প্রক্রিয়াটা কি হবে? কতদিন সময়ের মধ্যে অ্যাপ্লিক্যান্ট চলে যাবেন এবং কি প্রক্রিয়ায়? ওকে, তো সাথে সাথেই বলাই হয় যে আপনাকে এখন দেশের বাইরে জেলে যেতে হবে। তারপরে সাধারণত আমরা বলি ব্যাগেজ লেটার। তারা একটা লেটার ডিএসএস থেকে দেওয়া হয়, মানে আইস থেকে, যে ইউ বি রেডি, দেন আপনি এত তারিখের মধ্যে আপনাকে যেতে হবে। তো এটা অনেক সময় দেওয়া হয় খুব দ্রুত, অনেক সময় এটা অনেক দেরি করা হয়। বাট আপনি যদি না যান 30 দিনের মধ্যে, তো ধরে নেওয়া হবে, মনে করেন ভলান্টারি, আপনার তো অলরেডি ডিপোর্টেড, তখন ভলান্টারি ডিপার্চারও আছে, যখন আপনি না যান তখন সেটাকে টার্ন হয়ে যাবে আপনার ডিপোর্টেশন, এখন রিমুভাল। রাইট। তো আপনাদের এক্সপেরিয়েন্সে কি এরকম কোনো ঘটনা আছে যে বোর্ড অফ ইমিগ্রেশন অ্যাপিল বিআই এর জাজমেন্টটা স্যাটিসফাইড করে দিয়েছে সার্কিট কোর্ট? ইউজুয়ালি আপনার
অবশ্যই তাদের ক্ষমতা আছে সেটা সেট করার, কিন্তু অভিজ্ঞতা হলো যে যখন কোনো সিদ্ধান্ত আসে আপনার বিএ থেকে, বিএ এর পরে আমরা জুডিশিয়াল রিভিউতে যাই, তারা একটা কমেন্ট করে যে কোনো কারণে, যে আমরা মনে করি এই কারণে তাদের আবার করে মানে দেখা উচিত। হ্যাঁ। সেই কমেন্টের মধ্যেই আসলে থাকে যে নিম্নতর কোর্ট তারা বুঝে নেয় যে উচ্চতর কোর্ট আদালত কি চাচ্ছে। রাইট। তো সেই কমেন্টের ভিত্তিতে তারা কিন্তু আসলে সিদ্ধান্তটা পরবর্তীতে নেন। সুতরাং সেখানে অনেক রকম মন্তব্য থাকতে পারে, যেমন আমরা বলছি, যেমন সার্কিট কোর্ট বলতে পারে যে এখানকার যে এভিডেন্সগুলো যেভাবে দেখা হয়েছিল হ্যাঁ। সেটা এই লিগালিটির কারণে সঠিকভাবে হয়নি। তখন কি অ্যাসাইলামটা গ্রান্ট করে দেয় তারা, নাকি আবার এটা প্রথম অবস্থায় ফেরত পাঠায় আরেকবার কনসিডারেশনের জন্য? প্রথমত হলো যে যখন আপনি ফেরত পাঠানো হয় অবশ্যই একটা মতামত থাকে উচ্চতর আদালতে যে নিম্নতর আদালত যে কজটা দেখিয়েছে বা যেভাবে দেখিয়েছে সেটা আসলে সঠিক হয়নি। হ্যাঁ। সুতরাং এটাকে তখন নিম্নতর আদালত অবশ্যই বুঝতে পারে যে আসলে উচ্চতর আদালত কী চাচ্ছে। তো যদি সঠিকই থাকে তাহলে নিশ্চয়ই তারা ওটা ফেরত পাঠাবে না। ওকে। ফেরত পাঠানোর ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হলো যে দে ফাইন্ড সাম ফল্ট, সামথিং দ্যাট কুড হ্যাভ বিন ডিফারেন্ট। তো ডিফারেন্ট যদি হতেই পারে তাহলে অবশ্যই তাদেরকে তখন তারা বুঝতে পারে যে এক্স্যাক্টলি ইমপ্লিকেশনটা কী, আচ্ছা, সেই অনুসারে তারা তখন আমরা অনুষ্ঠানের একেবারে শেষ দিকে, আমার Thank you. ছোট্ট করে দুটো প্রশ্ন আছে। এক হচ্ছে, আমি এতক্ষণে কথাটা আনিনি ইচ্ছা করি, যে সার্কিট কোর্টেই যদি এত বাধা হয়, শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে কি আর এই কেস নেয়, আদৌ হিয়ারিং এর সুযোগ দেয়? যেতে পারে। এটা ল পয়েন্টে যখন হবে সুপ্রিম কোর্টে যেতে পারে। সুপ্রিম কোর্টে অনেক গিয়েছে, তো বিভিন্ন সময় গিয়েছে, যায়নি এমন না। সুপ্রিম কোর্ট অ্যাসাইলাম এন্টারটেইন করে? অ্যাসাইলাম না, প্রশ্নটা অ্যাসাইলামের ঘটনা না, প্রশ্নটা হলো লিগ্যাল পয়েন্ট। হ্যাঁ। আপনাদের এমন কোনো লিগ্যাল পয়েন্ট থাকে যে পয়েন্টটাকে সুপ্রিম কোর্টে বিচার্য, এবং সুপ্রিম কোর্টকে অবশ্যই এই হিসেব করে তাদেরকে মনে করতে হবে যে এটা এমন লিগ্যাল পয়েন্ট যে পয়েন্টে সুপ্রিম কোর্টের বিবেচনা দরকার। রাইট। অনেক তাহলে যাওয়ার সুযোগটা থাকে। অবশ্যই সুযোগ আছে। আর আরেক দর্শক আমাকে সেদিন জানতে চাচ্ছিলেন, যদিও ওই দিন আমরা অ্যাসাইলামের প্রোগ্রাম করিনি, আজকে আপনাকে পেয়ে আমরা খুশি। তো যেটা জানতে চাচ্ছি যে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকা অবস্থায় কারো কোয়ালিফিকেশনে যদি কভার করে এবং সে যদি স্পন্সর খুঁজে পায়, ক্যান হি চেঞ্জ দ্য স্ট্যাটাস ইনটু H1B? ইয়েস অ্যান্ড নো। ইয়েস মানে হলো হ্যাঁ। প্রথমে ইয়েস হলো যদি আপনি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন যদি অ্যাফার্মেটিভ করেন এবং আপনার দেখা যায় যে আপনার 6 মাসের হয়তো আপনার পেন্ডিং, এটা পেন্ডিং আছে। 6 মাসের আপনার ভিসা ছিল দেশে, আপনি হ্যাঁ। এসে অ্যাসাইলাম পরের দিন করে ফেলেছেন, আপনার এই পুরো ভিসা তো আপনার ক্যান্সেল হচ্ছে না। 6 মাস আছে, এই 6 মাসটা আপনার কিন্তু ইউ আর ইন স্টেটাস। রাইট। তো এই সময়ের মধ্যে যদি আপনি যদি খুঁজে পান হ্যাঁ। কাজ এবং আপনি যদি সমস্ত প্রসেস করা যায় তাহলে অবশ্যই সম্ভব। কিন্তু 6 মাস পরে হলে আর হবে না। তখন যখন আউট অফ স্ট্যাটাস হয়ে যাবেন তখন আর হচ্ছে না। অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকলেও সেই ব্যক্তি আউট অফ স্ট্যাটাস? ইয়েস, আউট অফ স্ট্যাটাস। আচ্ছা, তো সেই ক্ষেত্রে সে যদি এখানে পড়াশোনা করে কোনো এই দেশি ডিগ্রি অর্জন করে, তাও কোনো বাড়তি কোনো কিছু হচ্ছে না, বিকজ আউট অফ স্ট্যাটাস। আউট অফ স্ট্যাটাস অ্যাসাইলামে থেকে যদি অ্যাসাইলাম গ্রান্ট না হয়। হ্যাঁ। যদি অ্যাসাইলাম গ্রান্ট হয় তাহলে তো ঠিক আছে। রাইট। অর্থাৎ খুব সহজে বুঝিয়ে দিয়েছেন আপনি, এক কথায় ধন্যবাদ আপনাকে। না, আমাদের অনুষ্ঠান এবং আমাদের দর্শকদের পক্ষ থেকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, টাইম টিভিকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী অনুষ্ঠানে আমরা আবারও আপনাদেরকে ল অ্যান্ড ইমিগ্রেশন এই লাইভ প্রোগ্রামে ইমিগ্রেশন সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে সাহায্য করার জন্য এবং আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে আবার আসবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।